এটা সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার ক্রিকেটার্স তাদের জন্য একটা বড় ক্ষতি। প্রিমিয়ার লিগ কারা খেলেন? এই যে 180 জন প্লেয়ার বাংলাদেশের টপ প্লেয়াররাই খেলেন। সো তাদের রুটির উপর একটা আঘাত। ব্যাপারটা হচ্ছে যারা লিগ বর্জন করেছেন, যেটা আমি আগেই বলছিলাম যে তাদের একটা বড় অংশ হচ্ছে আপনার ঢাকার ক্লাব ক্রিকেটের বিভিন্ন রকম সংগঠক যারা আছেন, এবং এখানে অনেক নামী সংগঠক আছেন, পুরনো সংগঠক আছেন, প্রভাবশালী সংগঠক আছেন। স্টার প্লেতে আপনি সাথে আমি রানা জারিন এবং আমার সাথে আজকে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দাদা ওয়েলকাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাদা আপনি তো অ্যাজ আ জার্নালিস্ট ডিপিএল কভার করেছেন বেশ কয়েকবার এবং লাস্ট সিজনে আপনি প্রাইম ব্যাংকের ম্যানেজারও ছিলেন। তো আপনার কাছে যদি জানতে চাই এবারে ডিপিএল হচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলতে চান? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল হচ্ছে যে বিপিএল হচ্ছে না, এটা যে কোনো ক্লাবের জন্যই খুব প্লিজেন্ট কোনো বিষয় না। স্পেসিফিক্যালি যারা লম্বা সময় ধরে ঢাকার বা বাংলাদেশের সবচেয়ে এলিট লেভেল ক্রিকেটে যাদের কন্ট্রিবিউশন আছে তারা ব্যাপারটা খুব ভালোভাবে নেবেন বা খুব খুশি মনে নেবেন, এটার তো কোনো কারণ নেই। সেকেন্ড থিং হচ্ছে যে প্রিমিয়ার লিগ না হওয়াটা এটা সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার ক্রিকেটার্স তাদের জন্য একটা বড় ক্ষতি। আপনি যদি কোয়াবের সঙ্গে কথা বলেন কিংবা যে কোনো ক্রিকেটার যারা নিয়মিত প্রিমিয়ার লিগ খেলেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের সবার মুখে আপনি একই সুর শুনবেন। এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে না, আপনি খেয়াল করে দেখেন, আপনাকে যদি এখন বলা হয় যে 2 এপ্রিল থেকে একটা ক্যাম্প শুরু হবে বিসিবির তত্ত্বাবধানে, সেটা ডেফিনেটলি আপনার সামনে যে আপকামিং সিরিজগুলো আছে সেগুলো সামনে রেখে যতটুকু মনে করতে পারি 37 মেম্বার্স। আমি ধরে নিচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে এই 37 জন, এর সঙ্গে ধরেন আপনার 8 জন 45, এরাই বাংলাদেশের টপ প্লেয়ার যারা বিসিবির রাডারে আছেন। প্রিমিয়ার লিগে 12টা টিম, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন বাদ দিচ্ছি, 12টা টিমে বাকি 15 জন করে যদি আপনি হিসেব করেন 180 জন ক্রিকেটার। এই 45 জন যদি বাদ দেন তাও 135 জন ক্রিকেটার, অর্থাৎ বাংলাদেশের মোটামুটি 80% ক্রিকেটারের বাৎসরিক যে সহজ কথা বলে যে ভাই রুটি আর্নিং রিসোর্স, তার প্রধান ক্ষেত্র হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন। এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিডিএম এর আন্ডার যে লিগগুলো হয় সেই লিগগুলো, এখন এটার যে কোনো একটা লিগ, নট নেসেসারি প্রিমিয়ার লিগ, যে কোনো একটা লিগ যদি কোনো পার্টিকুলার রিজনে বা অনেকগুলো কারণে মাঠে না গড়ায়, লিগটা যদি না হয়, সরাসরি সেটা ক্রিকেটারদের রুটিতে আঘাত করে এবং তাদের এই যে ফিনান্সিয়াল যে স্টেটটা, এটা পার্টিকুলার একটা সময় গিয়ে দেখা যায় যে তারা একটা বেশ বড় পাকের মধ্যে পড়ে যান। সো প্রিমিয়ার লিগ না হওয়াটা ডেফিনেটলি, প্রিমিয়ার লিগ কারা খেলেন? এই যে 180 জন প্লেয়ার বাংলাদেশের টপ প্লেয়াররাই খেলেন। সো তাদের রুটির উপর একটা আঘাত। একই সঙ্গে আপনি 2027 বিশ্বকাপ খেলবেন, সময় যদি আপনি হিসেব করেন আপনার 1 বছর কিন্তু ভালো করে নেই। সো 1 বছর আগে আপনার দেশের লিস্ট এ টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় গর্বের জায়গা ছিল বা এখনও আছে ডোমেস্টিক সার্কিটে, সেই টুর্নামেন্টটা না হওয়া মানে হচ্ছে প্লেয়ারদের যে প্রিপারেশন, ম্যাচ প্রিপারেশন। আপনি যতই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেললে কি আপনি ইন্টারন্যাশনালি প্রিপেয়ার্ড হতে পারেন, কিন্তু সবার যে প্রিপারেশনটা দরকার সেটা প্রিমিয়ার লিগ থেকেই হয়। বাংলাদেশে ওয়ানডে প্রিপারেশনটা মেনলি প্রিমিয়ার লিগ থেকে, এটা অনেক আগে থেকেই। সো এই প্রিপারেশনটা আমার মনে হয় যে ক্ষতিগ্রস্ত হবে। আর এটা হচ্ছে ওপরে কেন হচ্ছে না এটা আপনিও জানেন, আমিও জানি যে বর্তমান ক্রিকেট বোর্ডটা যখন দায়িত্ব নিল তখন অন্যান্য যে পক্ষগুলো রয়েছে যারা নির্বাচনে অংশ নিতে চেয়েছিল কিন্তু বিভিন্ন কারণে নির্বাচনে অংশ নেননি, স্পেসিফিক্যালি ঢাকার ক্লাব ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, এরকম 45+ ক্লাবস, তারা ফার্স্ট থেকে থার্ড ডিভিশন, সেকেন্ড, প্রিমিয়ার লিগ, এখানে যে ক্লাবগুলো থাকার কথা তারা পার্টিসিপেট করবে না। তাদের সহজ কথা হচ্ছে যে এই বোর্ডটা যতদিন থাকবে তাদের আন্ডারে তারা কোনো রকম সিসিডিএম এর আন্ডারে, সিসিডিএম মিনস হচ্ছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস, সিসিডিএম এর আন্ডারে কোনো রকম ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে না। সো সেই ব্যাপারটা এখনও পর্যন্ত এই অবস্থাতেই আছে এবং এটা আসলে কবে সমাধান হবে, কিভাবে সমাধান হবে, আমার মনে হয় যে বিং এ নর্মাল ক্রিকেট ফ্যান আমার নিজেরও আসলে কোনো ধারণা নেই। কিন্তু এই যে ক্লাব আর বিসিবির দ্বন্দ্ব, এটা তো এর আগেও ছিল, কিন্তু কখনো এই যে লিগ বর্জন এটা কখনো হয়নি। এবারে যে আসলে পুরো লিগটাই বর্জন হলো এবং এতগুলো ক্রিকেটারের একদম খাস বাংলায় বললে রুজি সেটা নিয়ে একটা সংকট তৈরি হলো। এরা যদি আসলে বিসিবির ক্ষমতায় আসে তখন পরিস্থিতি কেমন হবে? এরা মানে কারা? মানে যারা লিগ বর্জন করেছে। আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে যারা লিগ বর্জন করেছেন, যেটা আমি আগেই বলছিলাম যে তাদের একটা বড় অংশ হচ্ছে আপনার ঢাকার ক্লাব ক্রিকেটের বিভিন্ন রকম সংগঠক যারা আছেন, এবং এখানে অনেক নামী সংগঠক আছেন, পুরনো সংগঠক আছেন, প্রভাবশালী সংগঠক আছেন, রাজনৈতিকভাবে আপনার সম্পৃক্ত বা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী সম্পৃক্ত এরকম সংগঠকরা আছেন। সো দের আর সো মেনি থিংস, টাকা পয়সাওয়ালা সংগঠকরা আছেন। তো তারা যদি ক্রিকেট বোর্ডে আসেন, তো তাদের যে স্বাভাবিকভাবে কি যে 45-50টা ক্লাব খেলতে চাচ্ছে না, তারা ডেফিনেটলি খেলবে। এখন এর বাইরেও যে আরও 30+ ক্লাবগুলো থাকে, তারা কি করবে? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসে। তো তারা চিন্তা করছে হয়তো যে তারা যদি ক্রিকেট বোর্ডের আগামীতে ক্ষমতায় আসে বা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পায়, ক্ষমতা আসা শব্দটা বোধহয় ঠিক না, যে দায়িত্ব যদি পায়, তো তারা হয়তো ক্রিকেটটাকে বা ঘরোয়া ক্রিকেটটাকে ঠিকমতো চালাতে পারবে। ঘুরে ফিরে দেখেন আপনার প্রিমিয়ার ডিভিশনের কথা আসছে। কেন প্রিমিয়ার ডিভিশনের কথা আসছে? যে বাংলাদেশে লিস্ট এ ক্রিকেট আমরা যেটাকে বলি, এটা হচ্ছে সেই লিস্টে ক্রিকেটের এলিট লেভেল। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কি হয়েছে আপনি জানেন? এই যে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের যে টিমগুলো, সেই খেলাগুলো কবে হবে? আপনি ধরেন বাংলাদেশের টপ মোস্ট প্লেয়ার, ধরেন র্যান্ডমলি একটা নাম বলেন এই মুহূর্তে, লেটস সে তানজিদ তামিম বা লিটন দাস বা আমাদের 3 ক্যাপ্টেন মিরাজ, এরা এক একজন গড়পড়তা হয়তো দেখা যাবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাব থেকে কম করে নিল 60-70 লাখ টাকা নিয়ে খেলেন একটা সিজনে। এটা গত 5-7 বছর ধরে এরকমই হয়ে আসছে, ইন বিটুইন, একটা রাফলি আমি বললাম। কিন্তু সেকেন্ড ডিভিশন যে ছেলেটা খেলে, থার্ড ডিভিশন যে ছেলেটা খেলে, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের টপ প্লেয়ার, ও কত টাকা পায়? ও হয়তো 8 লাখ টাকা পায়, ও হয়তো 6 লাখ টাকা পায়। এখন ওর এই 6 লাখ টাকা না পাওয়া মানে কি? ওর বছরের সবচেয়ে বড় ইনকাম বা আর্নিং সোর্সটা বন্ধ হয়ে যাওয়া। এই টাকার উপর ও নিজে নির্ভরশীল, হয়তো ওর পরিবারও নির্ভরশীল, ওর পরিবারে হয়তো 6 জন সদস্য আছে, আমি জানি না, আমি হাইপোথেটিক্যালি বলছি। সো জিনিস হচ্ছে যে আমরা খুব স্বাভাবিকভাবেই, আপনি আমি না, আমরা সবাই বড় জায়গাটা দেখতে পছন্দ করি বা বড় জায়গাটা নিয়েই আলোচনা বেশি হয়। এটা সবখানেই হয়, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। যেটা হয় যে শুধুমাত্র প্রিমিয়ার লিগ ছাপিয়ে আপনি যদি সেকেন্ড, থার্ড ডিভিশনের দিকে তাকান, সিনারিও কিন্তু একই রকম। সো এখন যেটা হচ্ছে যে এই ক্রিকেট বোর্ড, আমি নিশ্চিত তারা তাদের মতো চেষ্টা হয়তো করেছে, কিন্তু সেই চেষ্টাটা সাকসেসফুল হয়নি। সাকসেসফুল হলে আমরা লিগগুলো দেখতে পারতাম। কারণ আপনি অবশ্যই জানেন যে এবারের যে প্রিমিয়ার লিগ 2025-26 সিজন, এটা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস থেকে বলা হয়েছিল যে ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের ফার্স্ট উইকে তারা অবশ্যই এটা শুরু করবে। তো এখনও পর্যন্ত মার্চ মাস অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, তো কোনো আলামত নাই। তো এটা আসলে এই বোর্ড বা এই বোর্ডের আন্ডারে আদৌ এটা কমেন্টস হবে কি না, এটা নিয়ে কিন্তু ওই দ্বিধা কিংবা ওই শঙ্কার জায়গাটা এখনও রয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি খেয়াল করে দেখবেন যে জাকির আলী অনিক কিংবা নুরুল হাসান সোহান, এরকম বাংলাদেশের টপ প্লেয়াররা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন যে আমরা আগে প্রিমিয়ার লিগ খেলতাম, এই সময় প্রিমিয়ার লিগ চলতো। মানে এই যে তাদের হতাশার প্রকাশ বলেন, ক্ষোভের প্রকাশ বলেন, বা একটু মিমিক্রি করা কিংবা ধরেন যে একটা খোঁচা দেওয়া ক্রিকেট বোর্ডকে, এই বিষয়গুলো প্লেয়ারদের সোশ্যাল সাইটের অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাই। কিন্তু জিনিসটা হচ্ছে যে তারা এটা কেন করছেন? বিকজ প্লেয়াররা মাঠে খেলতে চায়, যে কোনো প্লেয়ারই মাঠে খেলতে চায়। এখন তাদের খেলানোর ব্যবস্থা যাদের করার কথা, ক্রিকেট বোর্ড, ক্লাব সংগঠক, ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠক যারা আছেন, তারা আসলে এক হতে পারছেন না। আর তারা যে পর্যন্ত এক না হবেন, প্রিমিয়ার লিগ না, ঘরোয়া অন্য যে কোনো লিগ যেটা ঢাকা ক্রিকেট আপনার সিসিডিএমের আন্ডারে হয়, এর কোনোটাই ঠিকঠাক মতো মাঠে গড়াবে অন্তত এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না। এই যে প্লেয়ারদের আর্নিং বন্ধ হয়ে যাওয়া, প্লেয়াররা হতাশায় ভুগছে বা প্লেয়ারদের একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে প্রত্যেক প্লেয়ারের মধ্যে, এই দায়টা কি আসলে যারা লিগ বর্জন করলো অথবা বিসিবি, কেউ কি এই দায়টা নিবে? এই দায় কেউ নেবে না, এই দায় কেউ নেবে না। তার প্রধানতম কারণ হচ্ছে, ধরেন আপনি বিসিবি, আমি ক্লাব। বিসিবি কি বলবে? আমরা ক্লাবগুলোকে বলেছি আসেন, বসি, কথা বলি, সমস্যা সমাধান করি, খেলা চালু করি। তখন বিসিবি এটুকু বলবে যে তারা আসেন নাই, তারা আন্তরিক ছিলেন না, তো আমরা পারিনি, শেষ। ক্লাব কি বলবে? যে এই ক্রিকেট বোর্ড যে নির্বাচনটা করেছে, সেই নির্বাচনটা সঠিক হয়নি। আমরা এনএসসিতে দাবি জানিয়েছি নির্বাচন এই সমস্যা ছিল সেটা। সো এই যে নির্বাচনটাকে আমি সঠিক বলছি না, সেই নির্বাচনের আন্ডারে যে বোর্ডটা গঠন হয়েছে, সেই বোর্ডের আন্ডারে আমি কোনো টুর্নামেন্ট খেলবো না, আমি কোনো লিগ খেলবো না। এটা হচ্ছে ক্লাবের অবস্থান। অর্থাৎ দায়টা কিন্তু কেউ নেবে না, ক্লাব দায় চাপাবে ক্রিকেট বোর্ডের ওপর। নির্বাচনে যে সমস্ত অভিযোগ তারা তুলেছে সেগুলোতে মূল ফোকাল পয়েন্টে নিয়ে আসবে। বিসিবি বলবে যে ক্লাবগুলো ক্রিকেটের প্রতি যথেষ্ট আন্তরিক না। কিন্তু বিসিবি চাইলে কি এই বিষয়টাকে আরো একটু স্মুথ করতে পারতো না? স্মুথ মানে
স্মুথ হয়তো করতেই পারতো, যে ক্লাব কর্মকর্তারা যখন এই বোর্ড দায়িত্ব নেওয়ার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ডিসিশনটা চলে এসেছে যে আমরা এই বোর্ডের আন্ডারে কোনো ক্রিকেট টুর্নামেন্ট বা কম্পিটিশনে পার্টিসিপেট করবো না। তারপরও ফার্স্ট ডিভিশনটা হলো, সেখানে 12টা টিম 20টা টিম, আপনি জানেন যে ফার্স্ট ডিভিশনে 20টা টিম আছে, 20টা টিমের মধ্যে 12টা টিম পার্টিসিপেট করলো, 8টা টিম করলো না। যে 8টা টিমের প্লেয়াররা ওই সময় কনফার্ম ছিলেন বা সাইন্ড প্লেয়ার ছিলেন, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট করার কথা হলো। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় সভা করলো, সেখানে ক্রিকেট যে ক্লাবগুলো আছে তাদের বিভিন্ন কর্মকর্তা কিংবা তাদের যে ক্লাব প্রতিনিধি কিংবা কাউন্সিলার্স যারা আছেন তাদেরকে দাওয়াত করা হলো। এরকম অনুষ্ঠানে তারা অনেকে আসেননি। অর্থাৎ আলোচনার যে সুযোগটা, এই আলোচনার সুযোগটা আমার মনে হয় দুই পক্ষই ইকুয়ালি ডিনায়ালের মধ্যে ছিল। যে ডিনায়ালের যে ব্যাপারটা, ক্রিকেট বোর্ডও যে খুব আন্তরিকভাবে যে ক্লাবগুলো খেলতে চায়নি তাদেরকে ওই আন্তরিকতার সঙ্গে ডিল করেছে, এটার মধ্যেও যেমন ঘাটতি ছিল। যে ক্লাবগুলো সত্যিকার অর্থে খেলতে চায়নি তারাও ব্যাপারটা যে খুব সামান্য একটা ছাড় দেবে বা একটা পয়েন্টে গিয়ে ছাড় দেবে সেটাও তারা করতে চায়নি। অর্থাৎ আপনি যেমন বলছেন দায়টা কে নেবে, দায় যেমন কেউ নেবে না, ঠিক একইভাবে আপনি যদি একদম সরলভাবে চিন্তা করেন দায় আসলে দুই পক্ষকে আপনি দিতে পারেন। যে কেউ একটু ছাড় দিতে চায়নি আর কেউ একটু আন্তরিক হতে চায়নি। সবাই হয়তো সবার ওই ক্ষমতার জায়গায় বা ইগোর জায়গায় স্ট্যান্ড আউট করে গেছে বা আছে এখনও, আর এর আলটিমেট আউটকামটা ভোগ করতে হচ্ছে ক্রিকেটারদের। এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে একটা প্রিমিয়ার লিগ না হওয়া, এটা আমার মনে হয় যে আগামী দিনের জন্য ভালো কোনো রেফারেন্স হিসেবে থাকবে না। এই যে এবারে প্রিমিয়ার লিগ হচ্ছে না, এর আগে লাস্ট সিজনে বিপিএল এর একটা ম্যাচ হয়নি, তো ক্রিকেটারদের যে সংগঠন, বিশেষ করে কোয়াবের কথা যদি আমি বলি, এই ক্ষেত্রে কোয়াবের ভূমিকাটা কি সঠিক ছিল বা কোয়াবের রোলটা আসলে কেমন হলে আপনি মনে করতেন যে এতগুলো ক্রিকেটারদের সাথে জাস্টিস হতো? আচ্ছা, কোয়াবের রোলের ব্যাপারটা এইখানে তারা হয়তো রিকোয়েস্ট করতে পারে, ক্লাবগুলোকে বলতে পারে, ক্লাব প্রতিনিধিদের বলতে পারে, কাউন্সিলরদের বলতে পারে যে আপনারা টুর্নামেন্টটা বা লিগটা খেলেন। এখন কোয়াব কিন্তু তাদেরকে পুশ করতে পারবে না, প্রেস করতে পারবে না। খেলোয়াড়দের সংগঠন হিসেবে তারা খেলোয়াড়দের বিভিন্ন দাবি দেওয়া বা খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি বা খেলোয়াড়দের কোনো রকম যদি সমস্যা তৈরি হয় সেগুলো সমাধানের পথ খোঁজা, কোয়াব মূলত এই কাজগুলোই করে। এর পাশাপাশি আরেকটা সমস্যা তৈরি হয়, এটা বিপিএল বলেন, ঢাকার বিভিন্ন ক্লাব ক্রিকেট বলেন, যে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে একটা ডিসপিউট তৈরি হয়, যেটা বিপিএল সর্বশেষ শেষ হওয়া বিপিএলের ঘটনা এখনও পর্যন্ত আছে। একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির নাম বলা হচ্ছে যে প্লেয়ারদের পুরো টাকা পরিশোধ করেননি। সত্যি মিথ্যা আমি জানি না, এরকম গণমাধ্যমে খবর আছে। সো কোয়াবের মূলত দায়িত্ব গিয়ে দাঁড়ায় যে প্লেয়ারের টাকা পাচ্ছে না, সেই টাকাটার জন্য ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা দেন দরবার করা, ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা বলা বা ক্রিকেট বোর্ডকে আস্থায় এনে সেই রিকোয়েস্টটা করা, এই ধরনের কাজগুলো করে। কিন্তু এই যে লিগ হচ্ছে না, লিগ চলছে না, লিগটা চালাইতে হবে, এটা কোয়াব শুধুমাত্র ক্রিকেট অর্গানাইজার যারা আছে, ক্লাব ক্রিকেট যারা করছেন, যারা চালাচ্ছেন ঢাকার ক্লাবগুলো, বা আপনি স্পেসিফিক্যালি প্রিমিয়ার লিগ দিয়ে আলোচনা শুরু করেছেন, প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাদেরকে শুধু রিকোয়েস্টই করতে পারে, এর বাইরে কিন্তু তাদের খুব বেশি কিছু করার সুযোগ নাই। আর এর মাদার বডি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গিয়ে কোয়াব হয়তো বলতে পারে যে আপনারা ক্লাবগুলোকে রিকোয়েস্ট করেন ক্রিকেটের স্বার্থে বা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে, যেটা সবসময় বলা হয় আর কি, যে খেলাটা হোক। কোয়াব এর বাইরে আসলে খুব বেশি কিছু করতে পারবে সেটা আমার মনে হয় না, বা তাদের করার আসলে জায়গাটাই বা কতটুকু। আপনি যদি তর্কের খাতিরে ধরেন, ক্লাব একটা আন্দোলন করলো যে না আমরা সব প্রিমিয়ার লিগ না হলে সব ক্রিকেট বন্ধ, বা ন্যাশনাল টিমের কোনো প্লেয়াররা ন্যাশনাল টিমে হয়ে খেলবে না, কোয়াব একটা আন্দোলন করলো ন্যাশনাল টিমের সব প্লেয়ারদের, 3 ক্যাপ্টেন, অন্য প্লেয়ার যারা আছে, এই যে ক্যাম্পে 37 জন প্লেয়ার সবাইকে নিয়ে। কিন্তু তাতে কি ভালো হবে? তাতে কি সমস্যাটার সমাধান হবে? সমস্যাটার সমাধান হবে না। কারণ আমরা বিপিএল সময় দেখেছি যে বিপিএল কিন্তু প্লেয়াররা খেলতে চায়নি পার্টিকুলার একটা সময়ে, পার্টিকুলার কিছু রিজনে। এই ঘটনা কিন্তু ঘটেছে। এগুলো দেশের ক্রিকেটের জন্য ভালো কোনো মেসেজ না, কোনো পক্ষেই না, দেশেও না, ইন্টারন্যাশনালিও না। সো কোয়াব তাদের জায়গাটা বা কাজ করার জায়গাটা আসলে সীমিত। আমরা মনে করি হয়তো কোয়াব অনেক কিছু করতে পারবে বা কোয়াবের ক্ষমতার জায়গা অনেক বড়, কিন্তু আইডিয়ালি ব্যাপারটা এরকম না। কোয়াবের খুব সীমিত কিছু ক্ষমতা রয়েছে এবং তার কাজের গণ্ডিও সীমিত। এর গণ্ডির মধ্যে থেকে আপনি তো আপনার নিয়মের বা আপনার যে স্ট্রাকচারের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। সো কোয়াব ওটুকুতে থেকে তারা শুধু রিকোয়েস্টই করতে পারে, বা ক্রিকেট বোর্ডকে বা ক্লাবগুলোকে হয়তো তারা তাদের দাবিগুলো জানাতে পারে, কিন্তু মূল সিদ্ধান্ত বা মূল দায়িত্ব ক্লাবগুলো আর বিসিবির। যখন এই ঘরোয়া লিগগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা হচ্ছে না, এই ক্ষেত্রে তো আমাদের জাতীয় দলে পরবর্তীতে পাইপলাইনে যে প্লেয়াররা আসবে বা আসছেন, এটা কি বন্ধ হয়ে যাচ্ছে না? অলরেডি কিন্তু বিসিবি নির্বাচক নাদির চৌধুরী বলেছেন আমাদের এই ধরনের প্র্যাকটিস যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের জাতীয় দল গঠনে সমস্যা হতে পারে। দেখেন, নাদিফ চৌধুরী যে কথাটা বলেছেন
আমি পুরোপুরি এর সঙ্গে অ্যাগ্রিড না হচ্ছে এই কারণে যে বাংলাদেশের যে ক্রিকেটিং সিস্টেম বা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ঘরোয়া লিগ থেকে খুব বেশি প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুজ করে, ব্যাপারটা কিন্তু ওরকম না। সেটা যদি হতো, এনামুল বিজয়, নাইম শেখরা সারা বছর বাংলাদেশ ওয়ানডে টিমের টপ 2 ব্যাটসম্যান থাকতো, 3 ম্যাচ খেলে বাদ পড়তো না। বাংলাদেশের প্লেয়ার উঠিয়ে আনার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা হচ্ছে এইজ লেভেল ক্রিকেট, আন্ডার 15, 17, 19 এই জায়গাগুলো থেকে ক্রিকেটাররা আসে। আপনি যদি এখন বাংলাদেশের মূল যে 3 ফরম্যাটের টিম, যদি 30টা প্লেয়ার আপনি হিসেব করেন, সবশেষ আন্ডার 19 টিম থেকে এখানে মানে যারা ওয়ার্ল্ড কাপটা জিতলো, আপনি এখানে 8-10টা প্লেয়ার পাবেন। কেউ একদম সরাসরি টিমে আছে, কেউ হয়তো ছিল, এখন নেই, আবার হয়তো আগামীতে আসবেন। প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগ, এখানে তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন থেকে ন্যাশনাল টিমে প্লেয়ার আসার কোনো প্রশ্নই আসে না। প্রিমিয়ার লিগে ভালো খেললে যেটা হয় যে আপনি নির্বাচকদের নজরে আসেন, আপনি তখন হয়তো ন্যাশনাল টিমের ওই 30 জন মেম্বারে আসেন, 25 জন মেম্বার আসেন, এ টিমের সুযোগ পান, এইচপি টিমের সুযোগ পান, বাংলা টাইগার্সের সুযোগ পান, কিন্তু সরাসরি ন্যাশনাল টিমে আসার যে পাইপলাইন, সেটা বাংলাদেশের প্রিমিয়ার লিগ এই মুহূর্তে আসলে আর গত 10 বছর ধরেই সেরকম আর নাই। বরং এইজ লেভেল ক্রিকেটটা, আন্ডার 19 টিমটা অ্যাকচুয়ালি মোর প্রিভিলেজড দেন এই যে আপনার প্রিমিয়ার লিগের যে প্লেয়াররা। সো সেখান থেকে মূল প্লেয়াররা আসে। হ্যাঁ, খেলাগুলো যদি না হয়, এর আগে কি হয়েছে, কোয়ালিফাইং বন্ধ করে দেওয়া হয়েছিল, 8-10 বছর এই ঘটনা ঘটেছে। এর ফলে কি হয়েছে, প্রত্যেক বছর কোয়ালিফাইংয়ে যদি আপনার 200 করে ছেলে মেয়েও খেলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণে, আগে যে বোর্ড ছিল তাদের ওই একটা অনৈতিক নিয়মের কারণে কমপক্ষে 2000 ছেলে পেলে ক্রিকেট খেলা আপনি বন্ধ করছেন। সংখ্যাটা আসলে আরও অনেক বেশি, ডাবল 3 গুণ হইতে পারে, আমি জাস্ট বললাম আর কি। সো আপনার প্লেয়ার উঠিয়ে আনতে গেলে সবচেয়ে বেশি প্লেয়ারদের সুযোগ দিতে হবে। এবং নাদিমের সঙ্গে আমি একটা জায়গাতে একমত, সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশনে নর্মালি যেটা খুব ইয়াং প্লেয়াররা খেলে, 18, 19, 20 বছর বয়স, এখান থেকে আপনি 500 প্লেয়ারের মধ্যে যদি 10 জন র ট্যালেন্ট খুঁজে বের করতে পারেন, 2 জন অলরাউন্ডার, 2 জন পেস বোলার, 3 জন স্পিনার, 3 জন আপনার ব্যাটসম্যান, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। যারা ওই যে বিসিবির যে এইজ লেভেলটা আছে 15, 17, 19, এই যে স্কোরাম, এই যে স্ট্রাকচার, এর বাইরের সেটা হতে হবে। কিন্তু বাংলাদেশের 80-85% প্লেয়ার আসে নর্মালি আপনার বিসিবির এই যে এজ লেভেল প্রক্রিয়া, এটার মধ্যে থেকেই। এবং ঘরোয়া লিগগুলোতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন কিংবা লোকালিও যদি আপনি হিসেব করেন, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা অন্যান্য, ধরেন চট্টগ্রামে একটা লিগ হচ্ছে, সিলেটের লিগ হচ্ছে, যদিও দেশের লোকাল পর্যায়ে খেলা আসলে এরকম করে হচ্ছে না, যখন হয় সেখানে যদি আপনি ভালো খেলেন, আপনি হয়তো নজর কাড়বেন। বাট ইয়েস, লিগগুলো না হলে প্লেয়ার পাইপলাইন, যেটা পাইপলাইন যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে প্লেয়ারদের রুটি, যেটা আমার মূল কনসার্নের জায়গা। এবং আপনি যখন আপনার পার্টিকুলার কোনো একটা কাজ করতে গিয়ে আপনার আর্নিং সোর্স অনিশ্চিত হয়ে যাবে, তখন দেয়ার ইজ এ চান্স আপনি শিফট করে অন্য প্রফেশনে চলে যাবেন। এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। যে এই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা প্রিমিয়ার লিগ, এখানে যদি লেটসে ধরেন যে আপনার 800 প্লেয়ার খেলে, এই 800 প্লেয়ারের মধ্যে যদি 100 প্লেয়ারও মনে করে ভাই ক্রিকেট খেলে লাভ নাই, আমি এলাকায় একটা ব্যবসা করি বা অন্য একটা চাকরি করি বা বিসিএস দিই, হোয়াট এভার, ওইটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। যে আমার আর্নিংয়ের জায়গাটা নিয়ে যখন আমি শঙ্কিত হই, দ্বিধার মধ্যে চলে আসি, তখন হয়তো ওই প্রফেশন ছেড়ে আমি অন্য প্রফেশনে চলে যাই। এই ঘটনা আগেও ঘটেছে। তো এই এইজ লেভেল থেকে বের হয়ে আসলে ঘরোয়া লিগের ক্রিকেটাররা কেন সুযোগটা পাচ্ছে না? আবার আমি প্রশ্নটা আবার একটু বলবেন। এইজ লেভেলের, আপনি বললেন যে এইজ লেভেলের প্লেয়াররা হচ্ছে জাতীয় দলে সুযোগ পাচ্ছে ঘরোয়া লিগের প্লেয়ারদের থেকে বেশি, তো কেন আসলে তারা কম পাচ্ছে আর কেন তারা বেশি পাচ্ছে? আমাদের এই উপমহাদেশের একটা ট্রেডিশন ছিল যে প্লেয়াররা ন্যাশনাল টিমে এসে পরিণত হয়। আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তারা পরিণত হয়ে টিমে আসে, যে কারণে মাইক হাসিদের ডেবিউ হয় 31 বছর বয়সে, পরের 5 বছর তারা দুর্দান্ত সার্ভিস দিয়ে যান। আমাদের দেশের ট্রেডিশন কি, সচিন টেন্ডুলকার, আশরাফুল, মাশরাফিরা 16, 17, 18 বছর বয়সে টিমে আসেন, পরে 12 বছর খেলে যান, আস্তে আস্তে পরিণত হন। আমি যে এটা এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের যে ঘরোয়া ক্রিকেট, এই ঘরোয়া ক্রিকেটের যে স্ট্যান্ডার্ড, আপনি অনেক সময়ই দেখবেন যে নির্বাচকরা কিংবা যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা এই স্ট্যান্ডার্ডটাকে অনেক সময় কিছুটা হলো একটু গ্রেডিংয়ের ক্ষেত্রে একটু হয়তো পিছিয়ে রাখেন। সেই ক্ষেত্রে 19 থেকে আসা প্লেয়ারদেরকে একটু বেশি প্রিভিলেজ দেওয়া হয়। কী কারণে প্রিভিলেজ দেওয়া হয়? এরা পৃথিবীর বিভিন্ন কন্ডিশনে খেলে এবং বিভিন্ন কন্ডিশনে খেলার পাশাপাশি বিসিবির যে মূল স্ট্রাকচার বা মূল কাঠামো, যেটা সেই কাঠামোর মধ্যে থাকার ফলে তারা সুযোগটা স্বাভাবিকভাবেই বেশি পায়। যেমন ধরেন মেহেদী হাসান মিরাজের কথা যদি আপনি ধরেন, হুট করেই 19 থেকে ন্যাশনাল টিমে চলে আসলো, প্রথম সিরিজে বাজিমাত, মিরাজ এখন বাংলাদেশের ক্যাপ্টেন।
একই ঘটনা তাসকিনের বেলায়, একই ঘটনা শরীফুলের বেলায়, একই ঘটনা বাংলাদেশের অন্যান্য আপনি যদি টপ প্লেয়ার দেখেন কম বেশি সবার ক্ষেত্রে একই রকম ঘটেছে। ঘরোয়া ক্রিকেট থেকে যে আপনি টানা 3-4 বছর পারফর্ম করে তারপরে হচ্ছে ন্যাশনাল টিমে আসবেন, কেন? ওই যে আরেকে বলা হতো যে মিরপুরের উইকেট ভালো না, বিকেএসপির উইকেট ভালো, কিন্তু এখানে রান অনেক বেশি হয়, বোলার ভালো না, প্রচণ্ড গরমের মধ্যে খেলা হয়, পেসাররা একটা সময় গিয়ে হাঁপিয়ে যায়, ঠিকঠাক মতো বল করতে পারে না, অনেক রকম কথা আছে। তো জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা লিস্ট এ থেকেই বিসিবিকে প্লেয়ার বা ন্যাশনাল প্লেয়ার পিক করতে হবে, এটারও কোনো মানে নেই। বাট যখন আপনার ডোমেস্টিক সার্কিটটাকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন, বিপিএলটাকে যেভাবে প্লেয়ার চুজ করার ক্ষেত্রে টি-20তে যেভাবে প্রাধান্য দেওয়া হয়, বাংলাদেশ ওয়ানডে টিম গঠন করার সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটাকে কিন্তু সেই অনুযায়ী প্রাধান্য দেওয়া হয় না। নইলে প্রিমিয়ার লিগের টপ স্কোরার ন্যাশনাল টিমে আছেন, তার বাইরে টপ স্কোরার নিয়মিত রান করে যাচ্ছেন, টপ উইকেট টেকার ন্যাশনাল টিমে আছেন, শরীফুল, মুস্তাফিজ, তাসকিন, তাদের বাইরে এদের কয়জন ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করে ন্যাশনাল টিমে আসছেন আপনি নিজে একটু খুঁজে দেখবেন, উত্তরটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তো এই সমস্যার সমাধানটা আসলে কি? এই সমস্যার সমাধানটা আসলে সহজ কোনো সমাধান নাই। যেটা হতে পারে, আমি আমার 13-14 বছর মাঠে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ঘরোয়া লিগগুলোকে কম্পিটিটিভ করার জন্য উইকেটের মানে একটা বড় পরিবর্তন আনতে হবে, এটার কোনো ব্যতিক্রম নাই। ইন্টারন্যাশনালি যেমন রিসেন্ট টাইমে মিরপুরের উইকেট ভালো হয়েছে, এটা দেখতে খুবই ভালো লেগেছে যে ইন্টারন্যাশনালি হোয়াইট বল ক্রিকেটের 2 ফরম্যাটে যে ধরনের উইকেটে গ্লোবাল স্ট্যান্ডার্ডে খেলা হয় আমরা ওই স্ট্যান্ডার্ডে খেলবো, 1 নাম্বার। আর হচ্ছে এই যে বিভিন্ন লিগগুলো বিভিন্ন সময়ে করা হয়, আমি বরাবরই এই যে মার্চ এপ্রিল এই ভ্যাবসা প্রচণ্ড গরমের মধ্যে লিগটা শুরু করার বিপক্ষে, কেননা আমরা নিজেরাই দেখেছি তখন আমরা ছোট ছিলাম যে ঢাকার প্রিমিয়ার লিগগুলো শীতের দিনে হইতো। সো প্লেয়ারদের হয় কি, টপ প্লেয়াররাই হোক বা নর্মাল প্লেয়ার, যখন আপনি 38-40 ডিগ্রি সেলসিয়াসে 2 দিন বিরতি দিয়ে টানা ম্যাচ খেলতে থাকেন, এটা আপনার উপরে প্রভাব ফেলে। এবং ওই সময়ে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের পেসাররা হাতে গোনা কয়েকজন বাদ দিলে পুরো ম্যাচে ফুল ইন্টেন্সিটি দিয়ে বল করতে পারে না, ক্লান্তি চলে আসে, খুব স্বাভাবিক। রোজার মাসে প্লেয়াররা রোজা রেখেও খেলে, খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন ওই গরমে তাদের শরীরের কী অবস্থা হয়। দেখা যায় যে আমাদের অনেক ব্যাটসম্যানরা এই ধরনের বোলিংয়ের এগেন্সে 700-800-1000 রান করেন, তাদের যখন পিক করা হয় ন্যাশনাল টিমে গিয়ে তারা ফেল করছেন, তখন কিন্তু এই আলোচনাগুলো আসে যে একটু দুর্বল বোলারের বলে রান করছে, একটু দুর্বল স্পিনারের বলে ছক্কা মারছে। সো এই জায়গাগুলো থেকে বের হওয়ার জন্য আপনার ক্রিকেটিং কাঠামো যেমন ঠিক করা দরকার আছে, সিজনটা ঠিক করা দরকার আছে, সর্বোপরি উইকেটের মানটা ভালো করা আরও বেশি জরুরি। আর ফ্যাসিলিটির কথা যদি আপনি বলেন সব কিছু মিলে, এটা আসলে বাংলাদেশে আপনার ক্লাব ক্রিকেটগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন এবং প্রিমিয়ার লিগ যে ধরনের ফ্যাসিলিটির মধ্যে হয়, আপনি এটা আরও অনেকভাবে উন্নত করার সুযোগ আছে, তবে সেটা গ্র্যাজুয়ালি করতে হবে, রাতারাতি তো সম্ভব না। এগুলো করতে পারলে আমার মনে হয় যে আপনি একটা সময় গিয়ে হয়তো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, You're সময় welcome. দেওয়ার জন্য।